প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব ২৯, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকের দৈনিক আড্ডাবাজিতে আমার খুবই একজন প্রিয় মানুষ, প্রিয় শিল্পী এবং শ্রদ্ধাভাজন তারক গড়াই আছেন। তিনি শুধু আমার নয়, অনেকেরই অনুপ্রেরণা, শিক্ষক এবং শ্রদ্ধাভাজন এবং প্রিয় শিল্পী। তো তার সাথে আমরা অনেক আড্ডা দেব, আলাপচারিতা করব। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন, আপনাদের যদি আজকের শ্রদ্ধেয় যিনি অতিথি আছেন তারক গড়াই, তার কাছে কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। ভালো লাগা মন্দ লাগা সেটাও লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের সম্মানিত অতিথির কাছে। এছাড়াও অতিথি হিসেবে এবং আড্ডাবাজিতে, আমরা যেহেতু আমাদের আয়োজনের নাম দৈনিক আড্ডাবাজি, আর বিষয় হচ্ছে যেমন খুশি তেমন, তো আমাদের আড্ডাবাজিতে আরো একজন আমার খুব প্রিয় মানুষ, আমার প্রিয় একজন শিল্পী স্বপন সরকার, তিনিও যুক্ত হয়েছেন। তো আমরা তিনজনে মিলে আড্ডা দেব আর বেশি কথা শুনবো আজকে তারকদার কাছ থেকে আমরা জানতে চাইবো। তো যাই হোক, আমি আর কালক্ষেপণ করছি না। আমার এই আড্ডাবাজির ছোট্ট আয়োজনের যিনি অতিথি থাকেন, তার ছোট্ট একটা পরিচিতির মাধ্যমে আয়োজনটা আমরা শুরু করি। চলে যাচ্ছি পরিচিতি পর্বে। তারক গড়াই একজন গুণী, দক্ষ ভাস্কর ও চিত্রশিল্পী। দীঘার বীরভূম জেলার পশ্চিম বাংলায় এই শিল্পীর জন্ম ১৯৪৪ সালের ২ মার্চ। শান্তিনিকেতন থেকে চারুকলা বিষয়ে শিক্ষা লাভ করেন এবং রামকিঙ্কর বেইজির তত্ত্বাবধানে থেকে শিল্পী হিসেবে আরো দক্ষতা অর্জন করেন। তার শিল্পকর্মের মোট ভাস্কর্যের সংখ্যা ৫০০টির মতন। তিনি বিখ্যাত ব্যক্তিদের আবক্ষ অবয়বের ভাস্কর্য করেছেন প্রায় ১৫০টিরও বেশি। তৈলচিত্র, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে ছোট বড় মিলিয়ে পেইন্টিং করেছেন প্রায় ৩০০টি। এছাড়া ড্রয়িং এবং স্কেচের সংখ্যা প্রায় ৩০০০টি। উল্লেখযোগ্য শিল্পকর্ম: ট্রাইবাল মাদার প্লেইং উইথ হার বেবি, রাধাকৃষ্ণ, সঠিক বিচার চাই, মাদার উইদার টুইনিং। প্রদর্শনী: তিনি বহু জাতীয় ও রাজ্য পর্যায়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন, অসংখ্য যৌথ প্রদর্শনীতে। এছাড়া তার একক প্রদর্শনী হয়েছে এ পর্যন্ত ১৬টি। তার পাশাপাশি তিনি বহু সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার: একাডেমি অফ ফাইন আর্টস ১৯৭০, অল ইন্ডিয়া ফাইন আর্টস ক্রাফটস সোসাইটি ১৯৮৮। তিনি এখনো আমাদের মাঝে আছেন, এটা আমাদের সৌভাগ্য। তিনি এখনো দুর্দান্ত বেগে একজন তরুণের মতো এখনো কাজ করে যাচ্ছেন। তো আমি আর কালক্ষেপণ করব না, চলে যাচ্ছি আমাদের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ তারক গড়াইয়ের কাছে। কেমন আছেন? এবং শ্রোতা দর্শকদের ভালো। সাথে আপনার কুশল বিনিময় করুন। হ্যাঁ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? জি, এখনো সুস্থ আছি, এই জন্য আপনাদের সঙ্গ করবার সৌভাগ্য হচ্ছে। তো আজকের আয়োজনে যেসব শ্রোতা দর্শক যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে বা তাদের সাথে একটু কুশল বিনিময় করুন দাদা। হুম, আমাকে শোনা যাচ্ছে? বলো। আ- আচ্ছা, হ্যাঁ, স্বপন দা, আমি স্বপন শুনতে দা, পাচ্ছি। আপনি একটু হ্যাঁ, শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল একটু বিনিময় করুন, শুভেচ্ছা বক্তব্য দিন। হ্যাঁ, নমস্কার। আজকে যারা আমাদের এই আড্ডাবাজিতে আড্ডা দিতে দিতে ইচ্ছুক এবং যারা দিচ্ছেন সাথে, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার ভালোবাসা জানাই। আপনারা সবাই দেখুন, আনন্দ উপভোগ করুন, খুব ভালো লাগবে আমাদের। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আর দাদা। আমরা তাহলে চলে তারকদাকে যাচ্ছি। তারকদাকে জি, অসংখ্য ধন্যবাদ জানাই যে তারকদা আজকে আবার সেই আমাদের মধ্যে এইভাবে উপস্থিত হয়েছেন। তারকদাকে বিশেষ করে আমি শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন। জি। দাদা, আমরা হুম, তাহলে চলে যাচ্ছি। আমরা যেহেতু আজকে বলেছি তারকদার কাছে আমাদের অনেক জানতে চাওয়া আছে, আমরা নতুন প্রজন্ম বা অনুজ হিসেবে অগ্রজদের কাছ থেকে অনেক কিছু জানবো, তারকদাকে শুনবো। তারকদার কাছে আমরা, যদিও আমরা পড়েছি, শ্রোতা দর্শক এবং অন্যান্যদের ছোট করে যেই শিল্পটা কখন বা কিভাবে শুরু হলো বা কখনই উপলব্ধি হলো যে আমার জীবন মানেই এই ভাস্কর্য, এই পেইন্টিং, এই চারুকলা, এই শিল্প, ছোট করে একটু জানতে চাই হুম। তারকদা। অ্যাকচুয়ালি আমার যেখানে জন্ম একেবারে প্রত্যন্ত একটা গ্রামে, যে গ্রামে শিল্পের কোনো সম্ভাবনা কোনোদিন হবে এটা কেউ কোনোদিন ভাবেইনি। একেবারে যেখানে মানে সেই লণ্ঠনের আলোয় কাজ করেছি, সেখানে ইলেকট্রিসিটি এই বছর দশেক আগে যেখানে ইলেকট্রিসিটি এসছে, এইরকম একটা গ্রাম।
তো সেই গ্রামে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম, শিল্পী হবার স্বপ্ন, এক অদ্ভুত ব্যাপার। এবং যেটা আহ, বাস্তবায়িত করার জন্য আমি অনেক আহ, অনেকভাবে অনেক স্ট্রাগল করেছি সেই কাজ করার জন্য। কারণ বাড়িতে খুব একটা পছন্দ করতো না, বাবা পছন্দ করতো না, কারণ বাবার ধারণা ছিল যে এইসব শিল্প করা বা গান বাজনা করা এসব তো শখের জিনিস, তুমি পড়াশুনো করো, গ্র্যাজুয়েট হও, প্রফেসর হও, এইসব স্বপ্ন বাবা দেখতেন। তো এই শিল্পী হয়েও যে প্রফেসর হওয়া যায় তৎকালীন সেই সময় তখন আহ, সেই ধারণা ছিল না। তো জি শিল্পটা যে বা গান বাজনা নিয়েও যে একটা আহ, অনেক কিছু করা যায় এবং অনেক আহ, আহ, মানে উঁচুতে ওঠা যায় সেই ধারণাটা কিন্তু ছিল না। তো যার জন্য আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে এই শিল্পে আসার পেছনে। অনেক মানে অনেকগুলো দিন আমার নষ্ট হয়ে গেছে, আমাকে অনেক বেশি বয়সে আর্ট কলেজে অ্যাডমিশন নিতে হয়েছে। তো এটা একটা আমার দুর্ভাগ্য যে আমার আমার ক্লাসমেট যারা ছিল তারা আমার থেকে 5-6 বছর 7 বছরের সব জুনিয়র। তো আমি আহ, কারণ তখন আমাদের কলাভবনে এজের কোনো লিমিটেশন ছিল না, যে কোনো বয়সে আহ, তখন আমরা আর্ট কলেজে ভর্তি হতে পেরেছি। এখন যেমন সেই সমস্ত রেস্ট্রিকশন হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো ওখানে জি আমি, হ্যাঁ, বলো আর কি জানতে চাও? জি জি এভাবে পথ চলাটা তো মোটামুটি শুরু হলো। শুরু হ্যাঁ, হবার পরে এখনো তো চলছে। এখন আমি চলে যেতে চাই স্বপনদার কাছে। স্বপনদা আজকে প্রথমে আজকের দাদার কাছে, তারকদার কাছে কি জানতে চান? তারকদাকে আমার প্রথমে একটা কোয়েশ্চেন ছোট, সেটা হচ্ছে আহ, এই যে আমরা শিল্পীকে ভাগ করে দেখি, উনি ভাস্কর্য শিল্পী, উনি চিত্রশিল্পী, এটা কেন? শিল্পীর কোনো ভাগ হয়? এটা যদি একটু বিস্তারিত বলেন তো ভালো লাগবে। না, শিল্পীর কোনো এরকম ভাগ হয় না। যেটা তুমি বলছো যে চিত্রশিল্পী বা ভাস্কর্য শিল্পী, সেগুলো তো আহ, আলাদা একটা ডেফিনেশন। শিল্পী শিল্পী। তো শিল্পী যখন শিল্পী তার হ্যাঁ, যখন তার স্পেসিফিক যখন তাকে ভাগ করা কাজ হয় করে। সেইভাবে, যে অনেকে আছে যারা শুধু ভাস্কর্যই করেছে, সে সে, ছবি আঁকেনি। আহ, আমি যেমন আহ, আমি ভাস্কর্য ছাড়াও ছবি এঁকেছি। পেইন্টিং ভাস্কর্য একটু যারা ভাস্কর্য ভাস্কর্য যারা করে, অনেকে আছে যারা একটা মাধ্যমেই কাজ করেছে এবং এর সংখ্যা 90%। যারা পাথর কাটছে সে পাথরই কেটেছে, বা যারা কাঠ কাটছে উডের ওপরেই তারা কাজ করেছে, বা টেরাকোটা যে করে সে শুধু টেরাকোটা ছাড়া আর অন্য মাধ্যমে কাজ করার কথা ভাবে না। তো এইটা একটা ভাস্কর্যের ব্যাপার আছে। আর পেন্টিং এর ব্যাপারে সাধারণত যারা পেন্টিং করছে তারা অনেকেই আছে যারা অ্যাক্রিলিকে করে, অয়েলে করে এবং ওয়াটার কালার করে, বিভিন্ন মাধ্যমে কাজ করে। অনেকে মিক্সড মিডিয়াতেও কাজ করছে। তো এখন এইভাবে আহ, মানে কাউকে আলাদা করা যায় না। কে কি মাধ্যমে কাজ করছে সেটার উপরে শিল্পীর গুণ বিচার করা যায় না। বলো। আচ্ছা, এবার আমি আমি একটু তারকদার কাছে ছোট করে জানতে চাই। আরো একটা ব্যাপার আসবে তো আস্তে আস্তে, এক এক করে অনেক জানতে চাওয়া আছে আপনার কাছে, জানি না কতদূর কুলোতে পারবো আমরা। আহ, উম, আচ্ছা, প্রথমত একজন আবিষ্কারক বা সৃষ্টিশীল ছাত্রের শিল্পী হবার জন্য কি কি করণীয়, এই ব্যাপারটা আপনার কাছে একটু জানতে চাই। প্রশ্নটা ঠিক ক্লিয়ার হলো না, আরেকটু বলো। মানে প্রথমত একজন আবিষ্কারক বা সৃষ্টিশীল ছাত্রের শিল্পী হবার জন্য কি কি করণীয়?
যে শিক্ষার্থী মানে তিনি সৃষ্টিশীল মানসিকতা বহন করছেন, কিন্তু সে কোন পথে হাঁটলে সে তার একদম লক্ষ্যে পৌঁছতে পারবে, ব্যাপারটা এরকম। হুম, খুব খুব ভালো ভালো প্রশ্ন। কারণ সাধারণত শিল্পী বর্তমানে আমি যা যে অনেকের ধারণা যে শিল্পী হয়ে অর্থ উপার্জন করব, ছবি আঁকবো, ছবি বিক্রি করব এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করব। এখন শিল্পীদের মধ্যে এই মানসিকতাটা খুব বেশি। তার ফলে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, ছবি বিক্রি হচ্ছে না বা মূর্তি বিক্রি হচ্ছে না, তার ফলে সে কাজ বন্ধ করে দিচ্ছে। এখন এই যে মানসিকতা, সেটা হলে কিন্তু একটা আহ, এই ধরনের কি বলবো, মানে দুঃখ পেতে হবে। কারণ হচ্ছে, যদি আর্টকে যদি ব্যবসায়িক একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, আমার মনে হয় না যে সেটা খুব একটা ভালো কিছু হবে। কারণ আর্টিস্ট হতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল না করতে পারলে আমি ছবি আঁকবো আর একবারে হট কেকের মতো বিক্রি হয়ে যাবে, এই ভাবনা চিন্তাটা কিন্তু আহ, ঠিক না। শিল্পী, তুমি শিল্প জি। করো এবং শিল্পের মাধ্যমে বেঁচে থাকার যে একটা, এবং সেটা হবে, তুমি তার জন্য অপেক্ষা করতে হবে, স্ট্রাগল করতে হবে। তো এই স্ট্রাগল করার যে আহ, ব্যাপারটা, সেটা যদি তুমি না করতে পারো, তাহলে কিন্তু আহ, মানে বড় হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আসার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তো ওই জন্যে আমার মনে হয় যে ছবিটাকে মনে প্রাণে ভালোবাসতে হবে এবং ভালোবাসার ফলে তোমাকে কাজ করতে হবে, সেইভাবে কাজ করে যেতে হবে। তাহলে একটা সময় আসবে যখন তুমি তোমার সেই আহ, যে ইচ্ছে, সেটা নিশ্চয়ই পূরণ হবে। শুরু থেকেই যদি তুমি ভাবো কাজ করব আর আমার কাজ সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে, এটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। তোমাকে আগে নিজের কাজ দিয়ে, তোমাকে সেই কাজের আহ, আহ, বিভিন্ন ধরনের কাজের তোমাকে যে সেগুলোকে তোমাকে বিভিন্ন এক্সিবিশনে এবং নানান ভাবে সেগুলোকে দেখাতে হবে এবং নিজেকেও সংশোধন করতে হবে কাজের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি থাকে। তা এইভাবে শিল্পী তার নিজের জায়গা তৈরি করে। বল। আচ্ছা আচ্ছা। জি, এবার স্বপনদার কাছে যাব। স্বপনদা, আপনি এবার তারকদার কাছে কোন বিষয়টা জানতে চান? তার আমরা দেখে মনে আমি হয় একটু জেনে রাখি আমাদের। হ্যাঁ, জি, বলুন বলুন বলুন। বলবো, হ্যাঁ, যে একটা প্রথমে যে ছেলে মেয়েরা যে ছবি আঁকছে, মানে ছবি আঁকে মানে একটা স্টাডি করছে, স্টাডি করতে করতে যারা একটু ক্রিয়েটিভিটির দিকে যাবে, সেখানে যেমন তাদের মধ্যে লাইন, ফর্ম এবং কালার কিভাবে তারা ডিস্ট্রিবিউট করতে পারে বা তারা কিভাবে ফর্মালি এগোতে পারে, এইটা নিয়ে যদি আপনি কিছু বলেন। লাইন, ফর্ম, কালার। আমি প্রশ্নটা ঠিক ক্লিয়ার হলো না, আরেকবার বলো। না, বলছি আহ, যেমন প্রথমে তো ছেলেমেয়েরা স্টাডি করে, স্টাডি করতে করতে তারা যখন একটু সার্চিং মুভমেন্ট করে, তারা ফর্মালি কিছু করার চেষ্টা করে, যেমন লাইন দিয়ে একটা ফর্ম ক্রিয়েট হয়, কোন ফর্ম কি কালার ডেভেলপ মানে কালার করতে পারে, সেইটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন যে কিভাবে ভেতরে ভেতরে লাইনটা তৈরি হয় বা ফর্মটা তৈরি হয়, সেই ব্যাপারে যদি আপনার, যেমন এই যে আপনি বললেন যে আমি এইভাবে দীর্ঘদিন কাজ করতে করতে একটা ফর্ম নিজেকে ডেভেলপ করেছি, এইটা কিভাবে আর আপকামিং ছেলে মেয়েদের মধ্যে গ্রো হয়, সেইটাকে যদি কিভাবে হতে পারে সেটা একটু যদি বলেন। না, এটা তো ঠিক বলা যাবে না। কারণ শিল্পী তার আচ্ছা, নিজস্ব স্বাধীন, সে স্বাধীন, সে স্বাধীনভাবে স্বাধীন। হুম, যেভাবে সে কালার অ্যাপ্লিকেশন তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে যেভাবে ব্যক্তিগত ভালো ব্যাপার। মনে করবে সেইভাবে কাজ করবে। সে লাইন্স দিয়েও করতে পারে, অনেকে অনেকে আছে যারা শুধু লাইন্স দিয়েই
সুন্দর ছবি তৈরি করছে। তো এটা এটা একেবারেই ব্যক্তিগত। এখানে কোনো ব্যক্তিগত হ্যাঁ, এখানে কিছু আহ, মানে বেঁধে দেওয়া যায় না যে এইভাবে করলেই ভালো হবে, বা সেটা একেবারেই মানে যুক্তিযুক্ত নয়। সম্পূর্ণ শিল্পীর ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে সেটাকে দাঁড় করাবে এবং আহ, যারা আহ, দর্শক তারা কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে সেটা বড় কথা। সেটার উপরেই শিল্পী তার কাজের যে তো যে গুণাগুণ যা কিছু বিচার করবে, সেই শিল্পীর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা। আচ্ছা আচ্ছা। এখন প্রশ্নটা ছোট কিন্তু উত্তর আপনার মতো করে একটু বড়, কারণ এই ব্যাপারটা আসলেই ছবির ব্যাপারে যেমন অনেক জায়গায় অনেক কথাবার্তা বা অনেক জায়গায় লোক পাওয়া যায়, একটা বিষয় ভাস্কর্য। তো ভাস্কর্যের ব্যাপারে আসলে জানাশোনা এবং বলার লোকও মনে হয় আমরা আশেপাশে কম দেখি, চারপাশে। তো এটা নিয়ে প্রশ্নটা ছোট কিন্তু বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে একটি ক্যানভাস বা এক টুকরো মাটির দলা কখন ভাস্কর্য শিল্প হয়ে ওঠে, এই ব্যাপারটা আপনার মুখে শুনতে চাই যে মানে একদলা মাটি এটা কখন ভাস্কর্যে রূপান্তরিত হয়। সেটা সম্পূর্ণ শিল্পীর যে আহ, একজন শিল্পী, সে একদলা মাটিকে চেপে একটা ফর্ম তৈরি করে দিতে পারে, কিন্তু সেই সেই যে তার কৌশল, সেটা একমাত্র সেই শিল্পীর ওপরেই ডিপেন্ড করছে যে সে কিভাবে সেটাকে ফর্মটাকে তৈরি করবে এবং তার যে নিজস্ব যে স্টাইল সেইটাকে ফুটিয়ে তুলবে। এটা এটা সম্পূর্ণ শিল্পীর যে কৌশল, সেটাই বিরাট। কারণ সেখানে তার একটা সাধারণ আহ, যারা মাটির যারা ট্র্যাডিশনাল আর্টিস্ট, তারা যেমন যেভাবে একটা মাটির দলাকে তৈরি করছে, একটা কোনো দেবদেবীর কোনো মূর্তি, কিন্তু যখন একজন স্কাল্পটর, সে যখন সেই মাটিটা নিমেষের মধ্যে একটা জিনিস, একটা ফর্ম তৈরি করে দিচ্ছে, এই দুটোর মধ্যে এই এই তফাৎটা। তো এটা এটা হচ্ছে সম্পূর্ণ ওই শিল্পীরই কৌশল এবং তার ব্যক্তিগত একটা আহ, যে স্কিল, সেটাকে ফুটিয়ে তুলছে। স্কিলকে হ্যাঁ, ফুটিয়ে হ্যাঁ। তুলছে। এখন হুম। এর সাথে সাথে আরো একটা ব্যাপার আমরা দেখতে পারি যে যে কোনো ফর্মেই, পেইন্টিংসে কিংবা স্কাল্পচারে, কবিতায়, সব ক্ষেত্রেই কিংবা গানে, সঙ্গীতে দেখতে পারি দুটো ফর্ম মূলত হুম। কাজ করে। একটা অ্যাবস্ট্রাক্ট মানে যাকে আমরা আর কি নাম করি, আর একটা হচ্ছে একটা মূর্ত আর বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে রিয়েলিস্টিক। তো এই যে যারা ভাস্কর শিল্পী হয়, যেমন আমিও আপনার অনেক অনেক কাজ দেখার চেষ্টা মানে যতদূর দেখতে পেরেছি, তো মনে হয় একটা মানুষ যেমন আছে মানুষটা ঠিক তেমন নেই। এই যে বিমূর্ততা তৈরি করা, এই বিমূর্ততা টা কিভাবে তৈরি করা যায় বা কিভাবে এগোতে পারে নতুন যারা তরুণ আছে তাদের উদ্দেশ্যে আপনার মতামতটা একটু জানতে চাই। না, আমার ঠিক বিমূর্ত মূর্তি বা জি। পেন্টিং এ এটা আমি ঠিক অ্যাপ্রিসিয়েট করি না। কারণ আমি যত কাজ করি, যেখানে একটা ফিগারের ফর্মকে তাকে নানান ভাবে ভেঙেছি, কিন্তু একেবারে অ্যাবস্ট্রাক্ট ফর্মকে দিয়ে কাজ করা, এইটা আমার ছবিতেও কোনোদিন আমি করিনি এবং আমার ভাস্কর্যও করিনি। কারণ আচ্ছা। আমার গুরু রামকিঙ্কর বেজের কাজ, উনি প্রথম দিকে কিছু অ্যাবস্ট্রাক্ট ফর্মে কাজ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওনার সমস্ত কাজই ফিগারকে নানান ভাবে ভেঙে চুরে এবং একটা সিম্পলিফাইড ফর্মে করেছেন। এটার মধ্যে আচ্ছা। যে আনন্দ এবং যে আহ, যে আত্মতৃপ্তি, সেটা আমি জানি না হুম। যারা অ্যাবস্ট্রাক্ট ফর্মে কাজ করে তাদের কি কতটুকু তারা রস পায়। আমি যেটা মনে করি যে ফিগারকে নানান ভাবে আমি যদি তাকে মডিফাই করি, ফিগারের ফর্মটাকে দেখে যদি করি,
সেটার মধ্যে একটা অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ রয়েছে। কারণ আহ, আমার কাজ, আমি সব সময় মনে করি যে আমার কাজ আর কারোর সঙ্গে মিলবে না। এই যে একটা আহ, আহ, কাজের যে বৈশিষ্ট্য, সেটাকে মেনটেন করে চলা, সে কাঠেই হোক, পাথরে হোক, অথবা কিংবা ব্রোঞ্জে বা টেরাকোটা যে বা কোনো মাধ্যমেই হোক। বা ব্রঞ্জের, যে কোনো মাধ্যমেই কাজ করি না কেন, আচ্ছা, আমি এর সব সময় এর সাথে হুম এর সাথে একটু লিঙ্ক প্রশ্ন জুড়ে দিই, তাহলে যেহেতু এই ইসে আছে, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে একটা অবয়বকে ভাঙা, সেটা মানুষের হোক, পাখির হোক, প্রাণের হোক, বা যে কোনো একটা বিষয়ে এসে কাজ করছে, তার যে একটা রিয়েলিস্টিক রূপ আছে, তাকে এই যে ভাঙা বিভিন্নভাবে, এই ভাঙা ব্যাপারটাকে নিয়ে আপনি তরুণদের বা যারা নতুন শুরু করছে বা শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? সেটা পেন্টিং এ হোক কিংবা স্কাল্পচারে হোক। হ্যাঁ, ওইটাই তো আমি বলছি, যে কারণ এখানে তার মধ্যে যে রস, সাধারণ হ্যাঁ, মানুষ সেইগুলোকে উপলব্ধি করছে, এবং তার মধ্যে যে আনন্দ, একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মকে যখন একটা কাজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্মে, সেই কাজটা সাধারণ মানুষ যখন সেটা দেখছে, সেটা এক নজর দেখেই শেষ। কিন্তু যখন সেটা একটা ফিগারেটিভ কাজ হচ্ছে, ফিগারেটিভ কাজকে নানান ভাবে ভেঙে যখন সে কাজটাকে দাঁড় করাচ্ছে, তার মধ্যে ইন জেনারেল পাবলিক, যাদের যারা এটাকে দেখছে, তারা কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছে, এবং তারা নানান ভাবে সেটাকে দেখে সেটাকে যে খুঁজে বের করছে। তো এই একটা ব্যাপার রয়েছে অ্যাবস্ট্রাক্ট ফর্মটাকে। আমি আমি আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, যে জি জি জি। অ্যাবস্ট্রাক্ট ফর্মটাকে আমি ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আহ, তবে অনেকে করে, নানান ভাবে করে। এখানে রঙের খেলা, ফর্মের খেলা, নানান ভাবে কাজ এরা করে। তো সেটা ঠিক আছে, সেইভাবে তারা করছে, সেটা তাদের একটা আলাদা দিক। এই হচ্ছে ঘটনা। জি। আপনি যেহেতু অ্যাবস্ট্রাক্ট এবং রিয়েলিস্টিকে আছে, আমরা দুটো, এটা আমরা সবাই জানি। বা সেটা হচ্ছে আমরা দেখা যায় যে এর যে সংজ্ঞা বা ছোট করে বলার জন্য বলে যে একটা কথা সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত আছে যে রিয়েলিস্টিক হলো আর্ট ফর লাইফ এবং অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আর্ট ফর আর্ট। তো এখন যেমন অনেকে বলতে গিয়ে কবিদের ভেতরে আমি দেখেছি জীবনানন্দ দাশকে বলে কবিদের কবি, মানে তার কবিতায় খুব অ্যাবস্ট্রাকশন আছে। তো দেখা যাচ্ছে কি সেখানে, বা বিনয় মজুমদারকে বলা হচ্ছে যে আর্ট ফর আর্ট। সেরকম এই এই যে দুটো ব্যাপার কি ব্যালেন্স করে কেউ চলতে পারে? নাকি আসলে কারো একটা মাধ্যম বেছে নেওয়া উচিত, নাকি শিল্পে আসলে কোনো ফর্মেই মূলত ক্রিয়েট করা উচিত, কিন্তু দিন শেষে শিল্পী কি বলতে চাচ্ছে, তার বোধ কি এবং সে কি বোঝাতে চাচ্ছে, এটা মূল উদ্দেশ্য হয়ে ওঠে। একদম একদম তাই, ওইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে সেই শিল্পী তার যে প্রকাশ ভঙ্গি, সে সেইটাকে ক্লিয়ার করতে পারছে কিনা, সে অ্যাবস্ট্রাক্ট ফর্মেই হোক বা ফিগারেটিভ ফর্মেই হোক, সেইটা হচ্ছে মূল বিষয়। আমি জি আমার যে বক্তব্য, সেটা ফিগারের মাধ্যমে যদি আমি ক্লিয়ার করতে না পারি, তাহলে সে কাজটা সার্থক হচ্ছে না। অথচ একজন অ্যাবস্ট্রাক্ট ফর্মকে নিয়ে এসে, এবং রঙের যে খেলা, এবং তার ফর্মের যে অদ্ভুত যে আহ, আহ, নানান ভাবে তাকে ভাঙা, তো সেটা যদি সে আহ, মানে সার্থক ভাবে প্রয়োগ করতে পারে, তো সেটা নিশ্চয়ই সেটা সার্থক। তো এটা হচ্ছে আর্টের একটা বিষয়, যে যে যেভাবে কাজ করছে, সেটাকে আহ, সফল করার জন্য যে প্রক্রিয়া, সেগুলো যদি যথাযথভাবে প্রয়োগ করা হয়, তাহলে নিশ্চয়ই সার্থক হবে। হ্যাঁ। আচ্ছা, জি। তাহলে মোটামুটি আমরা পেলাম। এবার চলে যাচ্ছি প্রিয় স্বপনদার কাছে। স্বপনদা, আপনার কি জানতে চাও এবার তারকদের কাছে? আমি ওই জয়নুল আবেদিন যখন তিনি কাজ করেছেন বা যে সময়টা, সেই সময়ের যে তার যদি কাজ নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন তো ভালো লাগবে, জয়নুল হ্যাঁ, আবেদিনের কাজ। জয়নুল আবেদিনের কাজ, উনি কারণ অ্যাবস্ট্রাক্ট আপনার কাজ তো করেননি। দেখা। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি হ্যাঁ, মানুষটাকে ওর সঙ্গে মিট করেছি। উনি শান্তিনিকেতন, হ্যাঁ, কিঙ্করদার খুব ভালো বন্ধু ছিলেন, এবং
কয়েকবার উনি শান্তিনিকেতনে এসছেন। জয়নুল আবেদিন, এস এম সুলতান, এদের সঙ্গে আমি ডাইরেক্ট ওদের সঙ্গে মিট করেছি শান্তিনিকেতনে, ওনারা এসছেন। এবং কিঙ্করদার সঙ্গে এদের খুব ভালো বন্ধুত্ব ছিল। তা জয়নুল আবেদিনের যেটা যে সমস্ত কাজ করেছেন, তো উনি ফিগারেটিভ কাজ করতেন এবং এত স্কিলফুল কাজ যে এত সহজে তিনি সেই ফিগারকে ভেঙেছেন যে তাকে মানে ফুটিয়ে তুলেছেন যে সমস্ত লাইন ড্রয়িং এর মধ্যে দিয়ে, রঙের মাধ্যমে। তো এটা একটা দৃষ্টান্ত। এই আচ্ছা, আচ্ছা আচ্ছা এইখানে একটু জিজ্ঞেস করিনি, হুম। জয়নুল আবেদিনের মানে যে কাজের ধারা, সেই কাজের ধারা কি আমরা সোমনাথ দার মধ্যে কি ইনফ্লুয়েন্স কাজ করেছে সেই সময়? সোমনাথ হোরের কথা বলছি, জানি না, আমার মনে হচ্ছে না, সোমনাথ হোর যে কাজ করেছেন সেগুলো একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মকে করেছেন, করে সেখানে একটা ফিগারের টাচ দিয়েছেন। অ্যাবস্ট্রাক্ট ফর্মকে সেখানে একটা ফিগারের টাচ বলা যায়। আর জয়নুল আবেদিন এই ধরনের অ্যাবস্ট্রাক্ট কিছু করেননি। উনি একেবারেই ফিগারেটিভ কাজ, নানান ভাবে দুর্দশাগ্রস্ত, দুর্ভিক্ষ, এই সবগুলোর উপরেই উনি কাজ করে গেছেন সারা জীবন। লাইনটা খুব জোর, খুব হ্যাঁ। লাইনে জোর ছিল, সেই জন্য আমি ভাবছিলাম যে সোমনাথ দার কাজের মধ্যে কিছু ধারা কি পাওয়া যায়, আমি এটাই জিজ্ঞাসা ছিলাম। আচ্ছা, সোমনাথ তো দার আপনি যেহেতু জি হ্যাঁ বলো। জি জি বলুন তারকদা, বলুন, আপনি বলুন। সোমনাথ দা অ্যাকচুয়ালি গ্রাফিক আর্টিস্ট। তো উনি হ্যাঁ, তো উনি 1998-99-এ উনি স্কাল্পচার শুরু করেন। এবং তখন আমি ওখানে শান্তিনিকেতনে, তো কিঙ্করদা তখন আমাকে বললেন, তারক আমরা এখানে মেটাল কাস্টিং শুরু করব। তার আগে ওখানে মেটাল কাস্টিং হতো না। তো আমি ওর ওখান থেকে শান্তিনিকেতনের কাছে দরিয়াপুর বলে একটা জায়গা আছে, সেখানে ডোকরা কাস্টিং এর উপর কাজ করে, ওখানে একটা গ্রাম আছে। তো আমি সেখান থেকে হারু বলে একজনকে তুলে নিয়ে এলাম, কিঙ্করদার সঙ্গে আলাপ করালাম, এবং সেই হারু ওই ডোকরা মাধ্যমে তখন কাজ শুরু করলো ওখানে শান্তিনিকেতনে। আর সেই সময় সোমনাথ দা এই কাজ দেখে এতটাই ইমপ্রেস, এবং উনি আমাকে তখন উনি আমাকে বললেন, তারক আমি কি এই ধরনের কাজ করতে পারি? তা আমি বললাম, কেন পারবেন না? বললো, তাহলে তুমি একটু বলো আমি কিভাবে করব। তো আমি 3টে ওয়্যাক্স শিট, 1.5 ফুট বাই 1.5 ফুটের শিট, ওয়্যাক্সকে গালিয়ে একটা শিট বানিয়ে দিলাম। এরকম 3খানা শিট বানিয়ে আমি সোমনাথ দাকে দিলাম যে আপনি এটাকে করুন, যা ইচ্ছা করুন। তো সেই প্রথম উনি বাড়িতে নিয়ে গিয়ে দুমড়ে মুচড়ে ফিগারকে একেবারে মডিফাই করে উনি 4খানা কাজ করে নিয়ে এলেন। ছোট ছোট কাজ, ওই 10 ইঞ্চি 1 ফুট এরকম সাইজের কাজ, 4খানা কাজ ওই 3টে সিট থেকে করে আমাকে এনে দেখালেন এবং বললেন, দেখো তো হয়েছে? তা আমি বললাম, দারুণ হয়েছে তো, একটা অদ্ভুত ব্যাপার। বলে, ঠিক আছে, এটা কাস্টিং করা যাবে তো? আমি বললাম, হ্যাঁ আমি করে দেবো কাস্টিং। তা সেই কাস্টিং করার পর উনি এতটাই মানে খুশি এবং এত বেশি ইমপ্রেস, তো উনি তখন বললেন যে আমি গ্রাফিক্স ছেড়ে দেবো, আমি আর গ্রাফিক্সে কাজ করবো না, আমি এক্ষুনি চাকরি ছেড়ে দেবো, আমি এই স্কাল্পচার করবো। এবং সত্যি সত্যি তাই হলো, উনি রেজিগনেশন দিয়ে দিলেন এবং শুরু করলেন। তা আমি বললাম হারুকে যে তুমি সোমনাথদার বাড়িতে গিয়ে তুমি যখন তোমার ডিউটি আওয়ার শেষ হবে তারপরে তুমি সোমনাথদার বাড়িতে গিয়ে কাজ করবে, কিছুটা হেল্প করবে। তো এই হচ্ছে সোমনাথদার শুরু, এবং তারপর উনি কাজ শুরু করলেন এবং
তারপরে তো তোমরা দেখেছো তার কাজ, অসংখ্য কাজ করে গেছেন, হ্যাঁ, শেষ বয়সে। হ্যাঁ, তো এই হচ্ছে সোমনাথদার। আহ, তবে সব জি, কাজই উনি আমি ফিগারেটিভ করেছেন। ঠিক হ্যাঁ, আছে। কোনো অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট কাজ উনি করেননি। নানান ভাবে দুমড়ে মুচড়ে করেছেন, যত কাজ সবই ফিগারেটিভ কাজ। হ্যাঁ, ফিগারেটিভ কাজ, বলো। কিন্তু একটু ওই লাইনেই জি, কাজটা করেছে বেশিরভাগ, লাইন ফাইন দিয়ে কাজটা। হ্যাঁ। জি, জি, হ্যাঁ, একটু জি, লাইনের আমরা মধ্যে কাজটা করেছেন। হুম হুম। হ্যাঁ, বলো আহ, তানজির, বলো। এবার এবার হচ্ছে স্বপন দা যেহেতু জানতে চাইলো, একজন মানে আমাদের অগ্রজ এবং অনেকেরই প্রিয় শ্রদ্ধেয় জয়নুল আবেদিনের কথা, আমি একটু তার সাথে জুড়ে দিতে চাই। তারক দাও একটু টাচ করে গিয়েছেন। এস এম সুলতান জয়নুল আবেদিন রাম হ্যাঁ, দিনকরের এসে কাছে তখন যেতেন, দেখা হয়েছে। তো আমি যেটা আমি যতদূর জেনেছি এবং দেখেছি, তারকদার চমৎকার চমৎকার কিছু কাজও আছে এস এম সুলতানকে নিয়ে। তো এই যে এস এম সুলতানকে নিয়ে হঠাৎ কাজটা কেন করলেন বা কেন উপলব্ধি হলো, বা এস এম সুলতান নিয়েই বা তার আহ, আহ, শিল্পকর্ম নিয়েই বা আপনার মতামত বা ভালো লাগা মন্দ লাগাটা একটু জানতে চাই। খুব ভালো একটা তুমি প্রশ্ন করেছো, যে হঠাৎ আমি এস এম সুলতানকে নিয়ে কাজ কেন করতে শুরু করলাম। সেটা হচ্ছে যে তখন লকডাউনের সময়, আমি ছেলেটির নাম ভুলে যাচ্ছি, এস এম সুলতানের ছাত্র, সে একদিন আমাকে, সে আমার ফেসবুক ফ্রেন্ড, আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো আমাকে একদিন বলল যে স্যার, আপনি একটা এস এম সুলতানের পোর্ট্রেট করে দেবেন, ওনার জন্মবার্ষিকীতে আমরা ওটাকে আহ, মালা পরাবো বা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। শ্রদ্ধাঞ্জলি দিব। তো জি, জি। হ্যাঁ, শ্রদ্ধাঞ্জলি দেবে। তো আমি বললাম, বাহ, খুব ভালো বলেছো, ঠিক আছে, আমি করব। কেন জানি না এই মানুষটাকে আমি এত রেসপেক্ট করতাম, যে মানুষটা আহ, অর্থের বিনিময়ে শিল্প সে করেনি। উনি এত স্ট্রাগল করেছেন জীবনে, এবং তার জীবনী পড়ে যখন আমি জানলাম, এবং ওনার সঙ্গে দু তিনবার আমি মিট করেছি, উনি শান্তিনিকেতনে এসেছেন, কিঙ্করদার খুব ভালো বন্ধু ছিলেন। এবং শান্তিনিকেতনে এলেই উনি আমার কাজ দেখতে চাইতেন, এবং আমার কাজ দেখে উনি খুব মানে প্রশংসা করতেন, যে দেখো তুমি একদিন খুব বড় শিল্পী হবে। তখন আমি স্টুডেন্ট। তো এনাকে আমি তখন ঠিক করলাম, আমি ওনাকে নিয়ে কিছু কাজ করব। তো আমি ওনাকে নিয়ে প্রায় 50-এর বেশি পেন্টিংস করলাম, পোর্ট্রেট করলাম, এবং অসংখ্য ড্রয়িংস করেছি। একটা খুব বড় পেন্টিং করলাম, উনি যখন সেই বাচ্চাদের নিয়ে যে নৌকো করে উনি আহ, নৌকে আহ, নৌকোতে করে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেড়াতে যেতেন এবং পিকনিক করতেন, এবং সেখানে তার মধ্যে সেখানে বাচ্চাদেরকে দেখাতেন যে ন্যাচারাল সিনারি। তো এর উপরে আমি একটা পেন্টিং করলাম, খুব বড় সাইজের পেন্টিং, প্রায় 7 ফুট বাই 5 ফুট এরকম সাইজের একটা ক্যানভাসে আমি একটা পেন্টিং করলাম। তো সেখানে আমি দেখিয়েছি যে ওটা দোতলা একটা নৌকার উপরে দোতলা বাড়ির একটা পেন্টিং, এবং সেখানে সব জি, কয়েকশো বাচ্চা সেখানে, এস এম সুলতান তাদেরকে ওই সিঁড়ি বেয়ে উঠছে বাচ্চারা, তা উনি সেই বাচ্চাদের হেল্প করছেন উঠে উপরে যেতে। তো এইরকম একটা আহ, চিন্তা ভাবনা নিয়ে কাজটা করেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিল সেই কাজটা। তো এই 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 শুধু কাজ না, কারণ ওনার জীবনে যেভাবে উনি স্ট্রাগল করেছেন, এবং এত এত সুযোগ উনি আহ, পেয়েছিলেন, কিন্তু সেগুলো উনি সদ্ব্যবহার করেননি। উনি শুধু কাজই করে গেছেন, এবং শিশুদের জন্য প্রচুর সময় ব্যয় করেছেন, তাদেরকে শিক্ষা দেওয়া, এবং আর একেবারে অত্যন্ত চাষিদের নিয়ে সমস্ত কাজ করেছেন, অসাধারণ সব পেন্টিং। তো আমি সত্যিই মানে এই মানুষটাকে এত রেসপেক্ট
করেছি, করি এখনো। তো এই হচ্ছে আমার একটা তো নড়াইল জি, থেকে ওরা খুব মোটামুটি অনুপ্রেরণার হ্যাঁ তা- তাকে নিয়ে কাজ হ্যাঁ করার হ্যাঁ হ্যাঁ অনুপ্রেরণার জায়গাটা আমরা হ্যাঁ জানলাম। এখন হ্যাঁ হ্যাঁ তার হুম কাজের ব্যাপারে একটু আপনার অনুভূতি বা আপনার মতামতটা একটু জানতে চাই যে, যেমন তিনিও তো একটা ফর্ম, আপনি এই যে আমরা ফর্ম নিয়ে এতক্ষণ আলাপ হলো, স্বপনদা বললেন, আপনি আপনার হুম কাছে আমরাও হুম শুনছি হুম ব্যাপারটা। তার এই যে মানুষকে পেশিবহুল মানুষ, তার ফার্স্ট হ্যাঁ প্লান্টেশন সহ এটা যেসব ছবিগুলো, ধান কাটা, মাছ মারা, যেসব ছবিগুলো আর কি দেখতে পারি, এই যে পেশিবহুল মানুষ, হুম তার এই যে ফর্মটা, এটা যে শুধু আমাদের বাংলাদেশ, ভারত উপমহাদেশ না, ইন্টারন্যাশনালি যে তার একটা পরিচিতি তৈরি করে ফেললো, এই ফর্মটা হ্যাঁ নিয়ে বা হ্যাঁ এটা নিয়ে আপনার কি আলাপ বা মতামত? হ্যাঁ এটা হচ্ছে কারণ চাষি উনি দুর্বল কোনো চাষিকে উনি ভাবেন। কখনো ছবির মধ্যে রাখেননি। মানে চাষবাস করতে গেলে যে আহ, শক্তি মাসেলস দরকার, যে স্ট্রেংথ দরকার, সেইটা দেখাবার জন্য উনি সবসময় মাসের হৃষ্টপুষ্ট এবং আহ, 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 মানুষকে উনি সবসময় দেখিয়েছেন। এবং সমস্ত আর এত সহজে সেই সমস্ত মানুষগুলোকে প্রডিউস করেছেন যে দেখলেই মনে হয় যেন একটা চাষি কি কি কঠোর পরিশ্রম করে সে সমস্ত চাষবাস করছে। এইটা উনি সবসময় সেই চাষিদেরকে দেখিয়েছেন। অসংখ্য ছবি উনি করেছেন। আর আহ, ছবির ব্যাপারে যে সমস্ত রং উনি নিজে তৈরি করতেন, এবং তখন আর্থিক সচ্ছলতা ছিল না, তার জন্য নিজে রং তৈরি করে অসাধারণ সব ছবি, বড় বড় সব পেন্টিংস উনি করে গেছেন। তো এটা এটা একটা মানে কি বলবো এক্সাম্পল, এইরকম জি মাপের জি, কোন ওনার শিল্পী। ওনার ওই হুম হ্যাঁ, ওনাকে নিয়ে করা ওই যে তারেক মাসুদের সেই ভালো হোক মন্দ হোক যে ডকুমেন্টারি আদম সুরত, তো ওখানে আমি সাক্ষাৎকার আমি যা দেখেছি, উনি বলছেন যে আসলে আমাদের দেশের মানুষ তো অর্থ নাই, রঙের দাম এত বেশি, এত টাকা দিয়ে রং হুম কিনে ছবি আঁকবে কিভাবে, তিনি কিভাবে রং বানাতে হয় বিভিন্ন গাছপালা এবং উপাদান দিয়ে, সেই ব্যাপারটা নিয়ে কাজ করতেন এবং তার সাথে তার শিক্ষার্থী যারা ছিলেন, শুভাকাঙ্ক্ষী বা শিল্পী সহশিল্পী যারা ছিলেন, তাদেরকে সেটা শেখাতেন। তারপরে দেখেছি উনি কি বলে, উনি নিজে ক্যানভাসের বদলে চটকে গাবের কষে ভিজিয়ে, এই যে ব্যাপারটা হ্যাঁ মানে দেশীয় তার এই যে চিন্তা ভাবনা, মানে একটা অন্যরকম ভালো লাগার জায়গা, আমার খুবই প্রিয় একজন এবং শ্রদ্ধার শিল্পী। এখন যেহেতু আমরা দুই শিল্পীর কথা শুনলাম, আরো এক শিল্পীর কথা বোধহয় স্বপনদা আমরা একটু শুনিনি, এই ব্যাপারটা তারকদার মতো এত ভালো বোধহয় এখন কেউ বেঁচে আছেন বা হ্যাঁ, বলতে পারবে, সেটা হচ্ছে রাম কিঙ্কর বেই। এটা হচ্ছে রাম আমার কিঙ্কর তরফ বেশ। থেকে জানতে চাওয়া। এনার ব্যাপারে, এনার কাজ, শ্রদ্ধেয় রামকিঙ্কর বেইজের কাজ এবং তার চিন্তা ভাবনা নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ রামকি রামকিঙ্কর বেজের আমি একটু বলে নিই, তারপর আমি শেখ সুলতানের দিকে যাব। জি কিঙ্কর দা উনি আহ, অনেক সময়ই রঙের বদলে আহ, ফুল, জবা ফুল, পুঁই মিটুলি, হ্যাঁ, তারপরে এই গাছের পাতা এবং নানান ধরনের ফুল টুল এইসব দিয়ে অসংখ্য ছবি উনি করেছেন। এবং আমার কাছে প্রচুর ছবি এই ধরনের ছিল। আমি যখন যেতাম উনি বলতেন খাতা নিয়ে আসবি, ড্রয়িং খাতা। তো ওনার বাড়িতে গিয়ে বসতাম আর বলে যা ওখান থেকে ওই জবা ফুল নিয়ে আয়, ওখান থেকে এই ফুল নিয়ে আয়, গাঁদা ফুল নিয়ে আয়, তারপরে পুঁই মিটুলি, পুঁই পাতা, এইগুলোকে মানে আমি অবাক হয়ে যেতাম। ওই পাতা হাত দিয়ে চেটে ঘষে দিয়ে, তারপরে মানে ওই নখ দিয়ে কালি, মানে ব্রাশ ইউজ করতেন না, ইঙ্ক মধ্যে আঙুলটা ডুবিয়ে দিয়ে ওই দিয়ে নখ দিয়ে উনি কি স্ট্রং লাইন টানতেন। আর সেই অদ্ভুত অদ্ভুত সমস্ত ছবি, সে মোষের পিঠে সেই হ্যাঁ, বাচ্চাকে চড়ে যাচ্ছে, বাচ্চা। তারপরে এই অদ্ভুত অদ্ভুত সব মানে ছবি উনি আঁকতেন। এবং এত দুর্ধর্ষ সেসব ছবি যা মানে এখন ভাবা যায় না। যেমন এস এম আচ্ছা সুলতান করতেন, যে উনিও ওই ধরনের নানান রকম
গাছগাছড়া থেকে রং তৈরি করতেন এবং সেগুলো দিয়ে উনি দুর্ধর্ষ বিশাল বিশাল ক্যানভাসে, ওই ক্যানভাসের বদলে যে তুমি বললে চট, চট ব্যবহার চট, করেছেন জি। এবং সেই সেই চটের উপরে যে সমস্ত ছবি উনি এঁকে গেছেন, সে মানে ভাবা যায় না যে একজন শিল্পী এই ধরনের কাজ করতে পারেন। দেখলে অবাক হয়ে যেতে হয়। হ্যাঁ, তো এনারা এক মানে যুগান্তকারী শিল্পী, যাদের কাজ দেখলে মোহিত হয়ে যেতে হয়। সত্যি অসাধারণ সব কাজ। আর বলো। জি, জি, আমরা তারকদার সাথে কথা বললাম। স্বপনদা প্রশ্ন করছি, স্বপনদার কাছে যাব। তারকদার কাছে তিনি কি জানতে চায়। তার আগে আমি একটু স্বপনদার কাছে জানতে চাই। কারণ আমার জানা মতে তারকদার স্টুডিও, বাসা এবং কাজ, স্বপনদার যাতায়াত এবং দেখাশোনা একটা দীর্ঘদিনের। তো স আম তারক গড়াই একজন শিল্পী এবং শিক্ষক হিসেবে এবং তার যে শিল্প, এই কাজ নিয়ে আপনার কি মতামত? ছোট করে আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমরা জেনে নিই স্বপনদার কাছে। তারকদা তারকদার কাছে আমার দীর্ঘদিনে মানে দীর্ঘদিন কি দীর্ঘ বছরের একটা যাতায়াত। তা আমার মনে হয় তারকদার মতন কাজ বা কাজের ফোর্স এবং কাজের ধারা বহন করে চলেছে, এটা আমাদের কাছে কিন্তু দৃষ্টান্ত। আর যে তারকদাকে আমরা এত কাছের থেকে পাই, এটা সত্যি কথা যে আমি কিন্তু খুব বলা যায় গডের মতন জায়গা আমাদের কাছে। ভীষণ ভালো মাপের মানুষ এবং সকলের সাথে আছে, সকলের এই যে সবাই যেই যাক না কেন, তারকদা কিন্তু হ্যাঁ আছি আমার সময় থাকলে। কিন্তু হ্যাঁ, তার যে কাজের যে নিষ্ঠা কাজের প্রতি, এটা কিন্তু আমাদের কিন্তু সবসময় বুকে মানে নাড়া দেয়। যখনই বলি তখনই বলতো কাজের সময় কিন্তু তোরা কেউ আসবে না, আর যদি আসিস কাজটাকে দেখো সামনে দিয়ে, কোনো কথা নয়। এই যে মনের যে একটা ধাক্কা দেওয়া, এটা কিন্তু আমরা তারকদার কাছে কিন্তু পাই। এবং তারকদার এই যে স্টুডিওতে আমরা যখন তখন গিয়ে বসতে পারি, যেতে পারি, এটা কিন্তু আমাদের কাছে অনেক মানে বলা যায় আমাদের কাছে একটা বিরাট জায়গা। যে আর কিছু মানে আমাদের কোনো অসুবিধা হলে তারকদাকে যাই, ওনাকে যে কোনো জায়গাতে পাই সহজে। এবং আর ওনার কাছে যে এত কাজ, এই যে এত কাজ চোখের সামনে সবসময় আমরা দেখি, এটা আমাদের কাছে বড় পাওয়া। তো এই জায়গা থেকে আমি তারকদাকে সবসময়ের জন্য, এবং তারকদা আমাকে কিন্তু খুব স্নেহ করেন এবং সবসময় জি। খুব কাছের মনে করে বলেন যে কোনো সময়তে আমি কোনো কথা বললে তোর কোনো ভয় নেই, আমি আছি। এইটা কিন্তু আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে বড় পাওয়া। হ্যাঁ, এটা ভীষণ এটা ভালোভাবে একজন এবং অগ্রজ, একজন অগ্রজ যখন বলে তোর কোনো কিছু হলে আগে আমাকে বলিস। এই যে বলাটা, কিছু করা না করা, এটা একজন তরুণ বা একজন অনুজের জন্য কত শক্তি এবং প্রেরণা, এটা একদম যে একদম। অনুজ পেয়েছে সে অনুজ জানে। তো মোটামুটি আপনার অনুভূতি শুনে নিলাম তারকদার ব্যাপারে। এখন আপনি তারকদার কাছে কোন ব্যাপারটা জানতে চাইবেন? যদিও আমি একটু বা স্বপনদার প্রশ্নের আগে যেতে চাই। শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আসলে আড্ডায় এতটা বুঁদ হয়ে আছি আর কত কিছু যে জানতে চাইবো তারকদার কাছে। শ্রোতা জানতে দর্শকদের সাথে চাইছি। কানেক্ট করার সময় পাচ্ছি না। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ২৯। আজকে আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় এবং গুণী একজন চিত্রশিল্পী এবং ভাস্কর শিল্পী তারক গড়াই। আপনারা অনেকেই তাকে চেনেন। আর তরুণ যারা না চেনেন তারাও চিনে যাবেন আশা করছি। আর সাথে আরো একজন শিল্পী আছেন স্বপন সরকার। আমরা আড্ডা দিচ্ছি। আপনাদের কোনো ভালো লাগা মন্দ লাগা থাকলে জানাবেন, প্রশ্ন থাকলে জানাবেন। আমরা তারকদার কাছে তুলে ধরবো। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তুলে যাচ্ছি স্বপনদার কাছে। স্বপনদা। হ্যাঁ, তারকদা যে এতক্ষণ ধরে যে এত কথা বললেন, এটা আমার অনেক কিছুই কথা অজানা ছিল। তা তারকদা, যদি ওই যে আপনি একটা কাজ নিয়ে কথা বলছিলেন রামকিঙ্করের, যে এই যে একটা অসমাপ্ত কাজকে আপনি সেই যে কাজ নিয়ে সেদিন বিশ্লেষণ করছিলেন, ওইটা আমার একটুখানি যা মানে লাস্ট দিকে আমি শুনতে পাইনি। ওই জায়গাটা যদি একটু বলেন, ওইটা ওই মানে কাজের সম্পর্কে যদি একটু বলেন ভালো লাগবে। ওটা হয়তো অনেকেই জানে না। হ্যাঁ,
খুব ভালো একটা টপিক তুমি মনে করিয়ে দিলে, কারণ হুম। আমার গুরুর শেষ কাজ যেটা শেষ কাজ। আমি আমি যখন ফার্স্ট ইয়ারে তখন ওই কাজটা শুরু করেন, এবং উনি আহ, আমরা কয়েকজন ছিলাম যারা অনেকে এখন আর জীবিত নেই, যেমন নেই। বলবীর সিং কার, অনেক সিনিয়র হ্যাঁ। স্কাল্পটর, তারপরে চন্দ্রবিনোদ হুম। পান্ডে, অতুল বড়ুয়া। হ্যাঁ, তো একটি মেয়ে ছিল ত্রিপুরার, মণিমালা। তো আমরা সব কিঙ্করদাকে হেল্প করেছিলাম, মানে রড বেন্ড করা, তারপরে সেই রডের মধ্যে উনি যেভাবে বলেছিলেন নারকেল দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সমস্ত ইয়েটাকে করা। ওটা একটা গ্লোব, ওয়ার্ল্ড, পৃথিবী, সেটাকে দুদিক থেকে দুটো হিউম্যান ফিগার বেন্ড হয়ে পিঠের ওপরে সেই গ্লোবটা আছে। ওই ওই ফর্মটাকে উনি আহ, করতে চেয়েছিলেন, এবং ওটাকে করে আমরা সমস্ত আহ, ওই ছবিটা দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো ভালো হতো। এখন সম্ভব নয়। তো ওটা ওটা এত ভালো কাজ যে আহ, ওটা ওইভাবে করার পর সব হাতের মুঠোয় করে ওই সিমেন্ট কাকড় সব মেশানো, ওইগুলোকে সব জমিয়ে জমিয়ে বিল্ট আপ করা হচ্ছিল। তো করার পরে একটা সময় এলো যখন হঠাৎ করে উনি স্টপ করে দিলেন, বললেন দাঁড়া 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 দাঁড়া, কাজটা আমাকে আরেকটু ভাবতে দে, তারপরে আবার করব। তো যখন উনি ভাবতে শুরু করলেন, তারপরে অসুস্থ হলেন, তার মাঝে আর একটা কাজের অর্ডার পেলেন গান্ধী, সে গান্ধী মূর্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তো এইসব করতে করতে ওই কাজটা আর এগোলো না। আমি অনেকবার কিঙ্করদাকে বলেছি, কিঙ্করদা বলুন ওটাকে করবো, আরো কাজটা করবো, বলে দাঁড়া 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 আর একটু ভাবি। তো সেই কাজটা আমি ওখান থেকে বেরিয়ে আসার পর, আমার ছেলেও ওখান থেকে পাস আউট হয়েছে। তো আমি তখন যেতাম মাঝে মাঝে শান্তিনিকেতন, এখন আর যাওয়া হয় না। তো তখন গিয়ে দেখি সে কাজটা বাইরে, কিঙ্করদার স্টুডিও থেকে বাইরে বের করে রাখা আছে, এবং ওটা বৃষ্টিতে আস্তে আস্তে সমস্ত ওই সিমেন্ট গুলো খসে পড়ছে। তো খসে পড়ে যাচ্ছে, ভেঙে, মানে ভগ্ন দশা। তো আমি তখন, যে ভাইস চ্যান্সেলর ছিল, তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কি জানেন এরকম একটা কাজ, তাকে কিঙ্করদার শেষ কাজ, যে কাজ, মানে এত বড় একজন শিল্পীর ইনকমপ্লিট একটা শেষ কাজ, সেটা যে কি মূল্যবান সেটা বোধহয় আপনারা জানেন না। এই কাজটা এখানে ধ্বংস হচ্ছে। তো বলে, ও তাই নাকি? তো এই উনি তারপরে ওখানে ওদেরকে অর্ডার দিলেন যে কাজটাকে ইমিডিয়েট স্টুডিওর ভেতরে রাখা হোক। স্টুডিওর ভেতরে রাখা হলো, কিন্তু সেই স্টুডিওর ভেতরে ওইভাবেই সেটা পড়ে রইলো। আমি কিছুদিন আগে সেটা গিয়েছিলাম, গিয়ে দেখি ওর ওপরে জুতো চটি সব রাখা হয়েছে, ছাতা। আমি তখন ওই স্টুডেন্টদের বললাম, এই তোমরা এগুলো এখানে রেখেছো কেন? দাঁত বের করে হাসছে, বলে জানো এটা কার কাজ? না তো। আমি বললাম এটা রামকিঙ্কর বেজের কাজ, এক্ষুনি সরাও সব। তো ওগুলো সরালো, এবং আমি তখন সেই সময় যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, আমি তাকে বললাম যে এই যে রামকিঙ্কর বেজের কাজটা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কোনো রকম তার কোনো চেষ্টা নিচ্ছেন না, কাজটাকে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা করছেন না। কিভাবে সংরক্ষণ করা হবে? আমি বললাম এটা মেটালে ট্রান্সফার করতে হবে, ব্রোঞ্জে করলেই তখন জিনিসটা থেকে যাবে। তো আপনারা যদি অনুমতি দেন, আমি কাজটাকে, কারণ কারো ক্ষমতা নেই এই কাজটাকে ব্রোঞ্জে ট্রান্সফার করার, কারণ আমি যেহেতু দীর্ঘদিন ধরে ব্রোঞ্জ নিয়ে কাজ করছি, এবং আমি এটাকে করব, এবং এটা মেটালে ট্রান্সফার করব। তো আপনারা যদি শুধু সেই অনুমতিটুকু দেন, আমি কাজটা নিয়ে গিয়ে এটাকে এবং একটা কাস্ট করে আপনাদের এখানে দেবো, যেটা মিউজিয়ামে আপনারা রেখে দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। আজ অব্দি আমি কোনো সদুত্তর পেলাম না তাদের থেকে,
এবং কাজটা ধ্বংসের পথে এসছে, শেষ অবস্থা চলে এসছে। এই তো কথা, এইটাই। জি জি জি। আ- আসলে আরেকটু আরেকটু ঘটনা। আরেকটু আছে জি জি সেটা জি হচ্ছে যখন এই সুযোগটা পেলাম সেই হিসাবে তারকদাকে আরেকটু জিজ্ঞেস করব যে তারকদার সাথে এই যে কিঙ্করদার লাস্ট চলে যাওয়াটা কিভাবে তাকে আপনাকে কিভাবে মানে এ করেছিল, সেই জায়গাটা যদি, কারণ সবাই তো এটা জানে না, আমি সেটা শুনেছিলাম কারণ সেটা বড়, আমারই তখন মনে হচ্ছে হ্যাঁ, বেদনাদায়ক। সেটা বড়, তবু একটু শুনলে সেটা ভালো লাগবে। খুবই দুঃখের বিষয়। হ্যাঁ কিঙ্করদা আমাকে একেবারে মানে ছেলের মতো স্নেহ করতেন। সেটা একটু পিছিয়ে যাচ্ছে, একটু আগে বলছি। হ্যাঁ বলুন, কারণ কারণ সবাই এটার জানে একটা না। একটা কারণ কি জানে না, কারণ আমি সামার ভ্যাকেশনে আহ ওখানে থাকতাম, 2 মাস ছুটি থাকতো সামার ভ্যাকেশনে। তখন স্টুডিও গুলো ফাঁকা পেতাম, ওই জন্য আমি ওখানে থেকে কাজ করতাম, অসংখ্য কাজ করেছি। তো সেই সময় আহ, আহ, এইরকমই একটা সামার ভ্যাকেশনে আমি বাড়ি যাই। কারণ বাবার তখন শরীর খুব খারাপ। বাবা আমাকে আহ, চিঠি পাঠালো যে তুই এবারে সামার ভ্যাকেশনে বাড়ি চলে আয়, আমার শরীরটা ভালো যাচ্ছে না। তো আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখলাম বাবা খুব অসুস্থ। তো আমি সেখানে আছি, এর মধ্যে কিঙ্করদা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং হসপিটালাইজ করতে হয়েছে। তো যখন হসপিটালে উনি শুয়ে আছেন, তখন সবাই দেখতে এসছে কিঙ্করদাকে। তো কিঙ্করদা সেখানে শুয়ে শুয়ে শুধু তাকাচ্ছেন। তো প্রিন্সিপাল কৌশিক, দিনকর কৌশিক, উনি কিঙ্করদাকে জিজ্ঞেস বিনোদন। করলেন, কিঙ্করদা আপনি কাউকে খুঁজছেন? তা বলে, হ্যাঁ খুঁজছি তো, তারক কোথায়? তখন মানে কৌশিক দা বললেন যে ও তো এখন সামার ভ্যাকেশন, বাড়ি চলে গেছে। না 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 না, ওকে তুমি বাড়ি থেকে নিয়ে এসো। আমি এরকম অসুস্থ হয়ে আছি আর ও বাড়িতে বসে আছে। তো তোমার ছেলেকে পাঠাও। বিজয়কে পাঠানো হলো, সে গাড়ি করে গিয়ে আমাকে গ্রামে খুঁজে খুঁজে আমার গ্রামে গেল। আর এসে বললো যে, বিজয় বললো, তারকদা আহ তুমি এক্ষুনি চলো, কিঙ্করদা খুব অসুস্থ। তো আমি বললাম আমার বাবাও শরীর ভালো নেই। তখন বাবা বললো যে না রে, তুই যা, তোর মাস্টারমশাইকে দেখ কি কি হয়েছে, ওকে ডেকে পাঠিয়েছে, তুই যা, আমি ঠিক আছি। তো আমি চলে এলাম ওর সঙ্গেই। কিঙ্করদা তখন বললেন, তুমি এখন বাড়ি এখন যাবে না, তুমি আমার কাছে থাকবে। তখন যে হসপিটাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন তাকে বললে, এখানে একটা কট দাও। এবং কিঙ্করদার পাশে আর একটা কট দেওয়া হলো, যেখানে আমি শোবো। এবং কোনো নার্সকে উনি ওখানে এন্টারটেন করবেন না। সে আমাকে, কিঙ্করদাকে ওষুধ খাওয়াতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, এবং আমি এইভাবে শুশ্রূষা করছি। তো এ এ একটা আমার মানে জীবনের বিরাট আহ, ইয়ে। তো আমি তারপরে সুস্থ হলো, তারপরে কিঙ্করদা তখন এলেন। আর এর মধ্যে যে দুর্ঘটনাটা ঘটে গেল, এই সময়ই বাবা মারা গেল। তো এই খবরটা কিঙ্করদা খুব শক। এবং উনি আমি তখন এত কষ্ট পেয়েছিলাম। আর কিঙ্করদা আমাকে সেই বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, তুই কাঁদছিস কেন, আমি তো আছি। এটা যে কত বড় একটা শান্তি। সরি, না, 1 সেকেন্ড। হ্যাঁ, একটু পানি পানি খেয়ে নিন। জি জি। আমি ফাঁকে শ্রোতা দর্শক আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছি আজকে তারকদার কথা। বিভিন্ন অজানা গল্প, এই যে ঘটনাটা, এটা তো আমার কখনোই জানা ছিল না। জি, কন্টিনিউ করুন। হুম, হ্যাঁ। তো তখন কিঙ্করদা, আমি স্টুডিওতে গিয়ে, ওখানে স্টুডিওর বাইরে গাছের নিচে ওখানে বসে বসে আমি কাঁদছি। কিঙ্করদা এসে আমাকে একদম জড়িয়ে ধরে বলছে, তুই কাঁদছিস কেন, আমি আছি না। তো সত্যি আমি কিঙ্করদাকে এত নিবিড় ভাবে আমি পেয়েছিলাম যে উনি সব সময় আমার খবর নিতেন। স্টুডিওতে এসেই আগে খোঁজ করতেন যে তারক কোথায়। আমি যদি টয়লেটে গেছি হোস্টেলে, এখানে টয়লেট নোংরা, তো ওই জন্য আমি হোস্টেলে যেতাম। তো কিঙ্করদা এসছেন, এসে দেখছেন আমি
যেখানে কাজ করি সেখানে নেই। সামনে যে যাকে পেলেন ওকে জিজ্ঞেস করলেন, এই তারক কোথায় রে? তো বললো এই তো ছিল এখানে, দেখতো দেখতো, এই তো দেখতো তারক কোথায়, এই দেখতো। এই সব খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। এবার আমি আসছি, তারক দা তাড়াতাড়ি যাও, কিঙ্কদা খুঁজছো তোমাকে। কেন? দা যাই না, যাও যাও। পরে কিঙ্কদায় আমি গেছি, এই তো কিঙ্কদা আমি এসেছি, কোথায় গিয়েছিলে? বলে যেতে পারো না কাউকে? এইভাবে উনি ধমকাতেন। তো এত মানে উনি আমাকে ভালোবাসতেন, এত স্নেহ পেয়েছি ওনার থেকে। আর প্রতি মুহূর্তে কাজ, আমার কাজ দেখে উনি বলে গেলেন যে যা যা বললেন কারেকশন, তারপরে উনি বলে গেলেন রাত্রি তখন হয়তো 11টার 10, 10:30, 11টা বাজে, আমি কাজ করছি। উনি বললেন এটাকে ঠিক কর, আমি আসছি, বলে উনি বাড়ি চলে গেলেন। এবারে খেয়ে টেয়ে রাত্রির বেলায় শুতে গেছেন, তখন হঠাৎ মনে পড়ে গেছে যে আমি তারককে বলেছি তো কাজটা দেখতে যাব। ব্যাস তখন চলে এসছেন। আর আমি তখন তখন প্রায় রাত্রির 1টা 1:30 বাজে। আমি হাত মুখ ধুয়ে সবে শুতে যাব, হঠাৎ আমার হোস্টেলের জানলার পেছন দিক থেকে ইট দিয়ে ধাই 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 করে মারছেন। আমি বুঝতে পেরেছি কিঙ্কর দা। আমি তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। কি হলো? আমি বললাম না আসবো, তুই ঘুমাচ্ছিস? আমি বললাম না ঘুমাইনি, আমি জাস্ট একটু এসেছি, চল দেখি। আবার স্টুডিও চাবি নিয়ে গিয়ে উনি সেই কাজটা নিয়ে নানান রকম ডিসকাশন হলো, এটাকে এইভাবে করবি, এটা ওই করবি, বলে টলে আরো 1 ঘন্টা মতো ওখানে হলো। তখন রাত্রি প্রায় 3:30 4টে বাজে। কিঙ্করদাকে নিয়ে ধরে ধরে নিয়ে গেছি। তারপরে তার বাড়িতে পৌঁছে দিয়ে কিঙ্করদাকে শুইয়ে দিয়ে যখন আসছি তখন প্রায় 5টা বাজে। আর তখন আর ঘুমানো হলো না। এরকম অনেক দিন হয়ে গেছে। তা এই মানুষটাকে যে কিভাবে আমি পেয়েছি, সে তার মানে কি বলবো, তার আশীর্বাদ আজ আমি পেয়েছি বলেই আজ বোধহয় আমি এই এই জায়গায় পৌঁছতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, যে বলো। কি বলে এইসব অজানা তথ্য আর কি আমরা জানতে পারলাম। অনেক অনেক আর ধন্যবাদ আপনাকে আরেকটু আছে। এই প্রশ্নটা তারকদা করার জন্য। জি জি। তারকদা আরেকটু হ্যাঁ হ্যাঁ। মনে বলেননি, আর একটু বলেননি যে তারকদা বলেননি সেই জায়গাটা হচ্ছে কিঙ্করদা যে চলে গেল, চলে যাওয়াটা তারকদার হাতটা যেভাবে ধরে গেছিল সেইটা কিন্তু ও ও তারকদার মনে ও হচ্ছে ও একটু গ্যাপ হ্যাঁ গেছে। হ্যাঁ, উনি উনি ওটা উনি খুব আমার কাছে ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলো তখন আহ, উনি এখানে পিজিতে ওনাকে ট্রিটমেন্টের জন্য আনা হলো। খুব অসুস্থ। আর কিঙ্করদা পিজিতে আছেন মানে আমাকে তো যেতেই হবে, প্রতিদিন আমি দেখা যেতেই করতে হবে। যেতাম। হ্যাঁ, দেখা করতে যেতাম। এবং আর ওখানে ডক্টর গড়াই একজন ছিলেন, যিনি সুপারিনটেন্ডেন্ট ওখানকার। তো উনি আমাকে একটা কার্ড দিয়েছিলেন, বলেছিলেন তোমাকে কোনো এখানে কেউ আটকাবে না, তুমি যে কোনো সময় ওই কার্ডটা দেখালে সে রাত্রে সকালে দুপুরে যখন খুশি এসে কিঙ্করদাকে তুমি দেখতে পাও। তো আমি সেই কার্ডটা নিয়ে আমি আসতাম এবং কিঙ্করদার সঙ্গে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে বসে গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দিতাম। তারপরে আমি চলে যেতাম। তা এইভাবে যখন যেদিন উনি মারা যাবেন মানে উনি খালি সবসময় আমাকে বলতেন যে তুই একটু বল না যে আমাকে শান্তিনিকেতনে আমাকে দিয়ে আয়, আমি এখানে মরতে চাই না, আমি শান্তিনিকেতনে মরবো। আমি অনেক চেষ্টা করেছিলাম, ওখানকার ভাইস চ্যান্সেলরের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে উনি তো বাঁচবেন না, কেন ওনাকে এখানে এভাবে রাখা হচ্ছে। তো ডাক্তাররা বললো যে না, আমরা এই পারমিশন দিতে পারি, কারণ উনি ওনাকে এখান থেকে ওঠালেই উনি মারা যাবেন এবং সেটা একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। ওই জন্য ওনাকে ওখানেই, এবং যেদিন উনি মারা যাবেন শেষ যেদিন, সেদিন আমি গিয়ে প্রায় 3 ঘন্টা আমি ওনার সঙ্গে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এবং একটা সময় হলো যখন উনি আমার হাতটা ধরে স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছেন এবং চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অলরেডি উনি এক্সপায়ার করে গেছেন এর মধ্যে। এবং আমি হাতটা ছাড়াবার চেষ্টা করছি, তখন এত চেপে ধরে আছেন সে হাত, আমি কিছুতেই খুলতে পারছি না। তারপরে একটা নার্সকে ডাকলাম, ও এসে হাতটা জোর করে চেপে খুলে তারপরে আমি হাতটা ছাড়া পেলাম। এবং সে দৃশ্য আমার আজও মনে পড়ে যে যখন সেটাই। এই যে একটা দৃশ্য, মারা যাওয়ার মুহূর্তটা, উনি উনি বুঝতে পারছেন যে উনি আর বাঁচবেন না এবং স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন।
আর হাতটা ধরে আছেন। মানে এ একটা চরম মানে সে স্বপন বোধহয় এটা ওটাই পরম পাওয়া, বলতে চাইছে। হ্যাঁ এটা হ্যাঁ, এটা পরম ঠিক পাওয়া। কথাই। ওনার এটা আশীর্বাদ একদিকে আমি, পাওয়া, হ্যাঁ আবার একদিকে এ- একদিকে কি বলে, এই যে শেষ মুহূর্তটা হ্যাঁ, মানে উপলব্ধি করা, এবং সেটা গুরুজন কিংবা আপনজন কেউ হলে, প্রাণের প্রিয় কোনো মানুষ হলে, সে সময় আমার মনে হয় যে মানুষ হয়তো অনুভূতি শূন্য হয়ে যায় তখন। তখন সে কি অনুভূতি কষ্ট শূন্য। পাবে, একদম তাই, একদম হাসবে, না কি করবে, হ্যাঁ, ঠিক। আসলে সে বুঝতে পারে না। হা হয়ে যায়, না অবাক না, হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে এই 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 কাহিনীটা এই বা এই এই ঘটনাটা জায়গাটা, যতটা বেদনা বিধুর, যতটা আনন্দের, যে গুরু তার হাত ধরে আছে শেষ মুহূর্ত পর্যন্ত, যতটা আনন্দের ব্যাপার, আবার ততটাই বেদনাময় ব্যাপারটা আমার বেদনা। হ্যাঁ মনে হলো আর কি। একেবারে। তো হুম। আর একটু, যেহেতু আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা বলেছিলাম 1 ঘন্টা সর্বোচ্চ করব, আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি। তো অফলাইনে আমি জানি যে এই হ্যাঁ, আড্ডা আমাদের আরো অনেক জানতে চাওয়া আছে। সময়ের কারণে হয়তো অত কিছু আমরা জানতে পারবো না, তবে একটা ইম্পর্ট্যান্ট টপিক আমার মনে হলো, এটা আমাদের মানে কোনো প্রশ্নে বা স্ক্রিপ্টেড ছিল না। সেটা হচ্ছে ব্যাক স্টুডিওতে এসে স্বপনদা একটা কথা জিজ্ঞাসা করলেন তারকদাকে। আমার মনে হলো যে তারকদার মুখে আমরা এটা রেখে দিই কথাগুলো, হয়তো হ্যাঁ, পরবর্তীতে নতুন কেউ শুনবেন। এই যে আমরা বিভিন্ন ইজম দেখতে পারি, পেইন্টিং, ভাস্কর্য, কবিতা, যে ধরনের সুরিয়ালিজম, ইমপ্রেশনিজম, গোথিজম, দাদা বললেন কিউবিজম, এই যে ইজমের ব্যবহার, তো এটা বা, তারকদার ব্যাপারে শুনতে চাই। এবং শেষমেশ কোন ইজমটা আপনার মনে হলো যে এটাই শেষ, এরপরে আর নতুন কোন ইজম ক্রিয়েট হয়নি, এবং ভবিষ্যতে বা বর্তমানেও নতুন কোন ইজম কি ক্রিয়েট হতে পারে কিনা, আপনার দৃষ্টিতে একটু জানতে চাই ব্যাপারটা। এখন এই যে ইজমটা হচ্ছে একটা আর্টিস্ট, শিল্পীদেরই একটা ক্রিয়েশন। তারা যখন যে কাজের উপরে তারা যখন সেই কাজগুলো করছে, একটা একটা বিশেষ বিশেষ ধরনের কাজ যখন হচ্ছে, সেইটাতেই একটা ইজম তৈরি হচ্ছে। এটাই হলো ব্যাপার, যে কাজটা, যে সুরিয়ালিজম, এই যে জি, সুরিয়ালিজম, সেটা হচ্ছে যে কাজের যখন একটা রিয়েলিস্টিক কাজকে যখন ভাঙা হচ্ছে, সেটাকে, সেই ফর্মটাকে একটা মডার্নাইজ করে যখন তাকে আহ, সেই রূপ দেওয়া হচ্ছে, এইটাকেই ডিজাইন বলছে। হুম। তো জি। ওই ওই হলো আর কি, ওইভাবেই এক একটা বিভিন্ন কাজের উপরে নানান ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, এবং সেইটার উপরে এই রিজম এক্সপেরিমেন্ট তৈরি থেকেই হচ্ছে, বোধহয় এক একটা ইজম বেরিয়ে আসে। রিজম জি, জি, তৈরি জি। হয়। তাহলে একদম বেরিয়ে আসে। একদম তাই জি, জি। তাই। হুম। একদমই ব্যাপারটা তাই। আমরা আর কি মোটামুটি বুঝতে পারলাম। আর যেহেতু হ্যাঁ, আমরা একদম শেষ দিকে, দাদার কাছে আজকে শেষ ছোট করে জানতে চাই, তরুণ যারা ছবি আঁকছে কিংবা শিক্ষার্থী আছে, তাদের উদ্দেশ্যে আপনি ছোট করে কি পরামর্শ, সব মিলিয়ে আপনি কি পরামর্শ দিতে চান? আমি আমার জীবনে যেটা আহ, আমি উপলব্ধি করেছি, যে যে কাজ তোমরা করছো, সেই কাজ নিয়ে যারা ক্রেতা, তাদের পেছন পেছন না ছুটে তুমি যদি কাজগুলোকে সংরক্ষণ করো, তাহলে আমার মনে হয় তোমার নিজের ব্যক্তিত্বটা ঠিক থাকবে, তোমার কাজের মূল্যায়নটা অনেক বেশি হবে। জীবনে আমি যেটা করিনি, আমি সকলকে তাই বলি, যে তুমি কাজ করো, বিক্রির কথা ভেবো না। তোমার কাজ যে আমার, আমি যখন কাজ শুরু করলাম, মানে এর এর আগে আমি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করতাম, এবং আমার, আমরা যখন ললিত কলা একাডেমি ওখানে শুরু হলো, ললিত কলা একাডেমি ওদের রিজিওনাল সেন্টার শুরু করলো 1984-এ, আমি প্রায় 10 বছর ধরে শুধু ছুটে বেরিয়েছি, কোথায় কাজ করব, কাজ করার জায়গা নেই। আমি যে ফ্ল্যাটে আছি সেখানে স্কাল্পচার করা যায় না, পেন্টিং করা যায়, অসংখ্য পেন্টিং করেছি, কিন্তু স্কাল্পচার করতে পারছি না। যখন, আর তার সঙ্গে সঙ্গে ইন্টেরিয়ারে কাজ করতাম, এবং বড় বড় কোম্পানি, ইন্ডিয়ান অয়েল, ক্যালোরেক্স ইন্ডিয়া,
পিয়ারলেস, এইসব বড় বড় কোম্পানির ওইসব কাজ হতো। তো আমি শুধু সকালে একটা ভিজিট করতাম, 200-250 কার্পেন্টার মিস্ত্রি সব ওরা কাজ করতো, আর লোক রেখেছিলাম ওরাই সব দেখাশুনো করতো। তো আমি শুধু বাড়িতে এসে ছবি আঁকতাম। এবার যখন আমি 84-এ জানতে পারলাম যে ললিত কলা একাডেমি রিজিওনাল সেন্টার করেছে, আর্টিস্টদের ওখানে কাজ করবার জায়গা দিচ্ছে, গিয়ে দেখছিলাম দেবীপ্রসাদ রায়চৌধুরী স্টুডিওটা ললিত কলা টেক আপ করেছে। হ্যাঁ, আমি গিয়ে তখন পরিতোষ সেন এবং আরেকজন অমিতাভ ব্যানার্জি, ওদের দুজনের উপর দায়িত্ব। আমি বললাম আমি এখানে কাজ করবো। বলে বাহ, খুব ভালো হয়েছে। ওরা আমাকে চিনতো, বলো তুমি তো, তোমার তো ইন্টেরিয়ারের লোকজন আছে এখানে, তাহলে সব ফার্নিচার যে লাগবে, টেবিল ফেবিল সব তুমি তাহলে বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, আমি বানিয়ে দেবো। এই যখন আমি এসছি তখন আমার হাতে 1,56,00,000 একটা টেন্ডার, ইন্ডিয়ান অয়েলের একটা টেন্ডার আমার হাতে। আমি সেই টেন্ডার রিটার্ন করে, মানে 84 সালে 1,56,00,000 মানে তার কত গুণ এখন ইয়ে হতে পারে। সেই টেন্ডার কিন্তু আমি আর এক কাজ করলাম না, আমি সমস্ত রিটার্ন করে দিলাম ওদের কোম্পানিকে, যে আমি আর কাজ করব না। বলে আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কি বলছেন? আমি বললাম না, আমি এখন কাজ শুরু করব, আমার নিজের কাজ করব। এবং তারপর থেকে সমস্ত কার্পেন্টার লেবার যত ছিল প্রায় 200 জন, 1 মাসের সব অগ্রিম মাইনে দিয়ে ওদেরকে সব আউট করে দিলাম, দিয়ে আমি শুরু করলাম কাজ। এই ললিত কলায় প্রথম আমি কাজ শুরু করি এবং সেই কাজটা শুরু করলাম। এবং তারপর থেকে ওখানে আমি প্রায় 10 বছর কাজ করেছি, তারপরে নিজের স্টুডিও করে আমি এখানে চলে এসেছি। তো এই যে একটা মানসিকতা, কেউ বিশ্বাস করবে না যে এ এ গল্প বানাচ্ছে। কারণ 1,56,00,000 টাকা 84 সালে যার এখন কত গুণ ভ্যালুয়েশন হতে পারে, ওই সময় ওটা আমি রিটার্ন করে দিলাম। কাজের জন্য পাচ্ছে না কাজ, আর আমি কাজ পেয়েছে কাজ ছেড়ে দিলাম, দিয়ে আমি আসল কাজে নেমে গেলাম। তো আমি এই জন্য ইয়াংদেরকে বলি যে তোমরা যদি কাজের উপরে সময় দাও, কাজ যদি করো, পয়সা তোমার কাজ বিক্রির জন্য তোমায় ভাবতে হবে না, কাজ তোমার বিক্রি হবেই হবে। এবং তুমি অনেক কাজ করতে পারবে, কনসেন্ট্রেশনটা কাজে করো, বিক্রিতে না। কারণ আজকে আমার কাছে, যেটা শেষ করছি আমি এটা বলে, আজকে আমার কাছে প্রায় 300 কোটি টাকার বেশি কাজ আমার কাছে মজুদ, যে কাজগুলো আমি সংরক্ষণ করেছি। আমি চাই এগুলো একটা জায়গা থাক। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট ওরা কাজ নিতে চেয়েছে, আমি এখনো সেগুলো আর্কাইভ তৈরি হচ্ছে। এবং আরো একটা জায়গা আছে যারা ইন্টারেস্টেড, সে হলো কিরণ নাদার মিউজিয়াম, ভারতবর্ষের বৃহত্তম মিউজিয়াম, ওরাও ইন্টারেস্টেড। তো আমি এখন সেগুলো চিন্তা ভাবনা করছি, কি করব, কোথায় দেব। এই হচ্ছে ঘটনা। আজকে এখানে শেষ করছি, তোমরা আর কিছু প্রশ্ন থাকলে বলো। জি, প্রশ্ন অনেক আছে, অনেক আছে, স্বপনদারও আছে, প্রশ্ন তো আমারও অনেক আছে। আছে, জান। কিন্তু সময়ের, আমরা যেহেতু ভার্চুয়ালি একটা আড্ডা দিচ্ছি মোটামুটি একটু গুছিয়ে, তো সময়ের দিকেও তাকাতে হয়। অফলাইনে হলে দেখা যেত যে তারকদা যতক্ষণ বলতে পারবে আমরা ততক্ষণই শুনতাম, এর তাতে যদি ততক্ষণই গোটা আমরা একটা রাত আছি, যেত তো রাত রাত শুনতাম। চলে যেত। তো যাই, হ্যাঁ হ্যাঁ, তো তো যাই হোক, যেহেতু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমি আর কথা তেমন বাড়াবো না। আর স্বপনদা, আপনি যদি কিছু বলতে চান অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। না, না, ব্যাপারটা হচ্ছে আজকে সত্যি খুব ভালো লাগছে যে তারকদাকে আমরা তো অনেক সময় পাই। আমি যেমন বহুবার 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা মেরেছি, এবং তারকদা কিন্তু সাবলীল ভাবে আমাদের সাথে সময় দেয়, এইটা আমাদের কিন্তু খুব ভালো লাগে। যে কিন্তু আজকে তো এরম একটা অনুষ্ঠানে যে তারকদাকে আমরা কাছে থেকে পেয়েছি এবং প্রচুর অনেক অজানা তথ্য জানতে পারা গেল। এটা আমার যেমন এই যে বিভিন্ন রকম কাজের গ্রোথ বা কাজকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে বা এইটা আমরা শুনে কিন্তু আজকে আমাদের কাছে ভীষণ আমার ভালো লাগছে। এবং আজকে আর মোটামুটি তো বেশ ঠিকই আছে, ভালো লাগছে।
আর বেশি প্রশ্ন করা মনে হয় আর উচিত হবে না আমার মনে হয়। না না না, আমরা যেহেতু শেষে আচ্ছা, একদম, আর আমরা আমি কথা বাড়াচ্ছি আমি না। একটা জি ছোট্ট জি জি। কথা বলে শেষ করছি। সেটা হলো বলুন। স্বপনের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে ও কিন্তু ইয়াংদের জন্য প্রচুর পরিশ্রম করে। ওর আমি ওকে লক্ষ্য করেছি, সচরাচর সবাই তো নিজের ধান্দায় ঘোরে বেশিরভাগই। তো এই ছেলেটাকে আমি লক্ষ্য করেছি, ও কিন্তু সমস্ত ইয়াংদেরকে একসঙ্গে একত্রিত করে এক্সিবিশন করা বা নানান কাজে তাদের সাহায্য করা, ও কিন্তু একা সেই কাজটা করে। ওর অনেক কাজের ক্ষতি করেও কিন্তু এদের জন্য, ইয়াংদের জন্য ও প্রচুর সময় দেয়। এই জন্য আমার ওকে খুব ভালো লাগে। ওকে আমি ওই জন্য খুব স্নেহ করি। তপনকে বলো। না, হ্যাঁ, জি এইটা তারকদা আমার বহু পাওয়া। এই যে কিন্তু কি জানেন, এটার মধ্যেও যে একটা আনন্দ আছে, এটা কিন্তু আমি পাই। অনেকে ভাবে স্বপনদাকে বা স্বপনকে একটু করলাম আর কি, মানে স্বপনদার কাছ থেকে সাহায্য নিলাম বা উপকার নিলাম, স্বপনদাকে ঠকালাম, কিন্তু তবুও তারা তবুও এই কাজটা করে কিন্তু ভালো লাগে, তাই এগোই এবং চাই একদম। আরো কাজ এগোক, সবাই দি- মিলে কাজ দি- করুক, এটাই আমি চাই। দিন শেষে, হ্যাঁ হ্যাঁ, দিন শেষে স্বপনদা একজন শিল্পী বা কবি বা মুক্ত চর্চা বা একজন আবিষ্কারক, সৃজনশীল মানুষ দিন শেষে যাই করুক, সে আনন্দের জন্যই করে। ঠিক আছে, তো যখন একদম। যেখানে আনন্দ পায় সেখানে আর স্বার্থ দেখতে যায় না। তো যাক, আমি হুম, আর হুম। কথা বাড়াবো না। শ্রোতা দর্শক, আপনারা যারা দেখছিলেন দৈনিক আড্ডাবাজি পর্ব 29, আ- কিংবা মাঝে মাঝে আর ঢুকে একটু গিয়েছেন কিংবা আর পরবর্তীতে একটু দেখবেন। জি 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 জি। যে তারকদা কিন্তু আরো একটা ব্যাপার, যে আমার কাজ কিন্তু দীর্ঘদিন ধরে দেখেন, এবং তারকদা কিন্তু যদি আমার কাজ সম্পর্কে একটু বলেন তাহলে ভালো লাগবে শুনতে। যেটা বললেন ঠিক আছে, কাজ সম্পর্কে যদি একটু বলেন, বহুবার বলেছেন অনেক জায়গাতে, কিন্তু তানজির মনে হচ্ছে সেইভাবে শুনতে পাইনি, সেই জন্য একটু যদি বলেন। হ্যাঁ, এটা আমার আশা। ঠিকই। স্বপনের ওই যে অ্যাবস্ট্রাক্ট ফর্মে কাজ করে, কিন্তু একটা সম্পূর্ণ নতুন ফর্মকে নিয়ে কাজ করে, একেবারে নতুনত্ব ওর কাজের যে বিশেষত্ব। ওই জন্য ওর কাজও আমার খুব ভালো লাগে। কারণ ও আহ, এত সিম্পল ফর্ম এবং রঙের যে টান, এবং যেগুলো আহ, যে কোনো শিল্পীকে আকৃষ্ট করবে। অ্যাবস্ট্রাক্ট ফর্ম অনেক সময় দৃষ্টিকটু লাগে, ভালো লাগে না, কিন্তু এর প্রতিটি কাজই একটা এত রঙের সংমিশ্রণ এবং তার যে বৈচিত্র্য, এটা প্রত্যেককে টানবে এবং ভালোও লাগে। প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করবে আশা করি। ওর কাজ খুব ভালো লাগে আমার। ব্যাস। এই যে জি। এই যে তারকদা কিন্তু বহু জায়গায় এসেছেন এবং বহু জায়গায় এই কথাগুলো বলেছেন, কিন্তু আজকে মনে হয় তানজির মনে হচ্ছে বহুভাবে একটু নতুন ভাবে আমি জানতে পারলো আমি আমি এটা। আর কি শোনার শোনার সৌভাগ্য হলো। আমি যদিও আমি লেখালেখির একটু চেষ্টা করি, আমি ছবি আঁকা বা, কিন্তু আমি শিল্প শিল্প সাহিত্যের বা মুক্ত চিন্তায় যারা জড়িত, আমার তাদের সাথে থাকতে, তাদেরকে নিয়ে ঘুরতে, তাদের সাথে কথা বলতে আমার কেন জানি ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি। আর আমার এই যে ছোট্ট আয়োজন দৈনিক আড্ডাবাজি, এখানে তারকদার মতো মানুষ যে আসবেন এবং তার সাথে যে লাইভে আড্ডা দিতে পারবো, এটা আমার জন্য পরম পারবে। সৌভাগ্যের ব্যাপার। আর যে ব্যস্ততা এর ভেতরে তিনি যে আমাকে সময় দিয়েছেন, এজন্য তারকদার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। এটা আসলে, আর আমি এই যে দৈনিক আড্ডাবাজিটা করি, এখানে গুণীদেরকে নিয়ে যে কথাটা বলি, কতজন মানুষ দেখে বা এটা নিয়ে কি হবে আমি এ চিন্তাই করি না। আমি করি এই মানুষগুলোর কথাগুলো আমি সংরক্ষণ করে রাখি, যাতে আমরা থাকি বা না থাকি, কোনো প্রজন্ম দেখতে পারে যে তারক গড়াই কেমন ছিলেন, তার ভাবনা কি ছিল। ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টারিও বলতে পারেন। এই কথাগুলো সংরক্ষণের চেষ্টা করি। তো আর যাই হোক, আরো আমি একটা ব্যাপার, আর জি আজকে জি। হুম। আজকে কিন্তু এই আড্ডার যে জায়গাটা সূত্রপাত কিন্তু যাকে আমরা মিস করছি, তিনি আসতে পারেননি, আশরাফ হোসেন ভাই। এই যে তানজিরের সাথে জি যে আমার যে যোগসূত্র, সেটাও কিন্তু আশরাফ হোসেন স্যার, উনি জি খুব জি জি। ভালো মানুষ, এবং আজকে হ্যাঁ হ্যাঁ। আমি ওনাকে মিস করছি এই আড্ডাটায়। এখানে থাকলে হয়তো আরো দীর্ঘায়িত এবং আরো 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 মাত্রা অন্যরকম হতো জমে এটা। যেত। যাক, হ্যাঁ হ্যাঁ, জমে 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 যেত যেত। আরো ওনার একটা কথা। ব্যাপার, না জমে তো জমে তো গেছে, এবং আমরা অনেক কিছু পেয়েছি আজকে তারকদাকে দিয়ে। এই যে অনেক অনেক জি কিছু পেলাম, সত্যি কথা। আজকে আমি দীর্ঘ
এই এতক্ষণ ধরে তারকার সাথে প্রচুর আলোচনা, প্রচুর আড্ডা মেরেছি, কিন্তু আজকের যেন আলোচনা আমার যেন হৃদয় ছুঁয়ে গেল এবং ভীষণ ভালো লাগলো। এটা আরো একটা ব্যাপার, এই চিন্তার গানে আমাকে একটা সুযোগ দিয়েছে যে এই তানজির বা আশরাফ হোসেন স্যার, উনি যে সবার সাথে যোগসূত্র করিয়ে দেওয়া, এটা কিন্তু আমার একটা বলা যায় সৌভাগ্য। জি, জি। না, এটাই আর কি। সৌভাগ্য না। আমরা আমাদের যখন ভালোবাসা বাড়ে, আনন্দ হয়, আমরা তখন সবাই সবার জন্য হয়ে যাই। সেখানে আর বিভাজন থাকে না। আমি আশা ভাইয়ের কথা বলতাম, তিনি তারকদার এবং সকলের উদ্দেশ্যে ছোট্ট একটা চিরকুট দিয়েছেন। তারকদা, শুভকামনা, যান্ত্রিকতা আমাকে আজকে হার মানালো, আসতে পারলাম না বিধায় আন্তরিকভাবে দুঃখিত। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। এটা আমি শেষে পড়বো, এজন্য জমা রেখেছি। আশরাফ আচ্ছা হোসেন, আচ্ছা। তিনি আমার শ্রদ্ধার মানুষ, আমার গুরুজন। তো তিনি থাকলে আমি এই জন্য তো আশরাফ ভাই এবং তারকদা দুজনকেই থাকলে হতো কি, আমরা দুজন তাহলে আরো ভালো শ্রোতা হতে পারতাম, আরো অনেক কিছু জানতে পারতাম। তো যাই হোক, যান্ত্রিক ত্রুটি, তারপরেও তো মানে কি বলে, যারা অগ্রজ আছেন এই যান্ত্রিক বা টেকনিক্যাল বিষয়ে একটু ঝামেলা হয়েই যায়। তারকদা প্রথমে আমাকে লিঙ্ক পাঠালে বলছে, তানজিৎ ঢুকতে তো পারছি না। পরে বোধহয় ওনার মেয়ে আর কি অ্যাডজাস্ট করে দিয়েছে। তো এরকম কিছু হ্যাঁ, যান্ত্রিক যন্ত্রণা থাকে বা প্রবলেম থাকে। হুম, এটা হুম। মানে উঠলে তারপরেও যে আমরা এতটুকু করতে পেরেছি, এটা সৌভাগ্যের ব্যাপার। তো আরো তারকদা একটা একটু বলে নি, অসংখ্য। হুম। একটু বলি, তারকদাকে আরো ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে। কেন? সোজাসুজি বলে কথা, হ্যাঁ, এইটা কিন্তু হ্যাঁ। সবাই বলে না, সোজা কথা বলেন, না, না, না। এইটা কিন্তু সবাই সোজা বলে কথা না। বলেন। এটা হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, এটা তো সামনাসামনি বলে দেয়, তোর আহ, এটা ভালো হচ্ছে, তোর এটা ভালো হচ্ছে না। এটা একদম, এইটা কিন্তু আমার কাছে মনে হয় অনেক গ্রহণযোগ্য। হ্যাঁ, অনেক গ্রহণযোগ্য। হ্যাঁ, এই হ্যাঁ, জন্য আমি কিন্তু তারকদাকেও একদম অন্য মাত্রায় আমি সবসময় দেখি। এটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগা যে তারকদার কাছে। হ্যাঁ। যাক, বলো। তো যাক, তাহলে দাদা, আমাদের যেহেতু আয়োজন একদম শেষ পর্যায়ে, শ্রোতাদের সাথে একটু মত বিনিময় করে আয়োজন শেষ করে দিই। শ্রোতা দর্শক হুম মন্ডলী, আপনারা দেখছেন এতক্ষণ ধরে দৈনিক আড্ডাবাজি পর্ব 29। আপনারা অনেকেই মন্তব্য করেছেন। আমি হয়তো পড়ার সুযোগ পাইনি আজকে, কারণ কি, আজকে আড্ডায় এত এই শেষে দেখছি ফৌজিয়া আফরোজ তুলি, তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি লিখেছেন আলোচনা খুব ভালো লাগলো, অশেষ কৃতজ্ঞতা। তারপরে দেখছি কবি তাপসকে দেখতে পাচ্ছি, দারুণ লিখেছেন। দাদা ধন্যবাদ। শেষে হলেও একটু পড়তে পারলাম। আরো অনেকেই আছে, লাইভ সেশনে যেটা হয় মন্তব্য সরে সরে যায়। তো যাই হোক, আপনারা যেই সাথে আছেন, অল্প বিস্তর যে মানুষই দেখেন এবং মন্তব্য ঘরে লেখেন, আমাকে বিশেষত উৎসাহিত করেন। সেই উৎসাহের জায়গা থেকে আরো বেশি আড্ডা সাজাতে পারি। তো আমি আর কথা বাড়াচ্ছি না। দৈনিক আড্ডার নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।